দুটো ভিন্ন প্রকৃতির মানুষ প্রীতিশা আর কাবির মেলায় ভিড়ে পাশাপাশি হাঁটছিল। রঙিন আলো, মানুষের কোলাহল আর দূরে ভেসে আসা নাগরদোলার শব্দ, এসব কিছুই প্রীতিশার জন্য প্রথম। তাই প্রীতিশার মনটা অদ্ভুত এক আনন্দে ভরেছিল। তাছাড়া কাবিরের সঙ্গে আসতে পেরে সে আরো বেশি খুশি। এত সহজে যে গাড় তারাটা রাজি হয়ে যাবে সেটা নিজেও ভাবেনি। অন্যদিকে কাবির পুরোপুরি নিজের ভেতরে ভাবনায় ডুবে। মেলায় একা একা ঘোরা হলেও জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ঘুরেছে সে, তাও আবার মেলায় এভাবে। সাম্প্রতিক দিনগুলোতে তার জীবনে যা কিছু ঘটেছে সবকিছু যেন হঠাৎ হঠাৎ এসে তাকে অপ্রস্তুত করে দিচ্ছে। কিছুই আটকাতে পারছে না, কিছুই পুরোপুরি বুঝতেও পারছে না। ভাবনার সুতো ছিঁড়ে গেল প্রীতিশার ডাকে, এই কাবির শোনো না, ওগুলো কিনে দাও না। কাবির চমকে উঠে বলল, কি? কোনটা? প্রীতিশা আঙ্গুল তুলে সামনের হাওয়ায় মিঠার দিকে দেখিয়ে একেবারে বাচ্চাদের মতো লাফিয়ে উঠল। ওই যে গোলাপি গোলাপি সাদা সাদা। কাবির নাক সিটকে বলল, বাচ্চাদের মতো ফাল পাড়তেছ কে? ভালো কইরা কইলেই তো হয়, আসো দিতাছি। তারপর একটু থেমে আবার বলল, আর গোলাপি গোলাপি সাদা সাদা কি? মানুষ শুনলে কি কইব? এগুলার নাম বুড়ির চুল। প্রীতিশা লজ্জিত ভঙ্গিতে খানিকটা মাথায় চুলকে চুলকে বলল, ও আচ্ছা, আমি জানতাম না নামটা। এরপর কাবির এগিয়ে যায় হাওয়াই মিঠাই কিনতে। কাবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে প্রীতিশার ঠোঁটে আপনাতে একটা মুচকি হাসি এসে গেল। কিছুক্ষণ পর কাবির তার হাতে দুটো হাওয়াই মিঠাই ধরিয়ে দিল। প্রীতিশা যেন খুশিতে ডিক্রে পড়ল। যা তার চোখ মুখে একরাশ উচ্ছ্বাস দেখে যে কেউ বলবে। আর এসব দৃষ্টিগোচর হলো কাবিরের। এত অল্পতেই খুশি হলো মেয়েটা, কি একটা ভেবে চোখ নামিয়ে নিল কাবির। আরো একটু সামনে যেতে প্রীতিশার চোখ পড়ল ফুচকার স্টলগুলোর। সারি সারি দাঁড়িয়ে আছে। মুহূর্তে এসে কাবিরের শার্টের কোনা ধরে আলতো করে টেনে খোঁচাতে লাগলো। কাবির ছিটকে সরে গিয়ে বিরক্ত গলায় বলল, এই সেমরি, খোঁচাখুচি করো কে? আবার কি দেখলাম? আজ তো দেখা যায় আমারে ফুতুর বানাবার মতলব কইরা আইছো। প্রীতিশা পিক করে হেসে বলল, কিপটুস একটা। আচ্ছা যাও, এটাই লাস্ট, ফুচকা খাও শুধু। পারুম না, সরো। কাবিরের উত্তর দিল একেবারে সোজা সাপটা, কিন্তু প্রীতিশা দমল না। নিজের মক্ষম চাল ছেলে ঠোঁট উল্টে কৃত্রিম কাঁদো কাঁদো মুখ করে তার সামনে এসে দাঁড়ালো। তারপর কাবিরের সামনে পেছনে আশেপাশে সব জায়গায় গিয়ে নিজের দিকে তাকানোর চেষ্টায় বলল, দেখো আমাকে, দেখাও, দেখো। কাবির মুখ ফিরিয়ে রইল, না না, তাকামো না। তুমি আমার দুর্বলতা বুঝে ফেলাইছো না? কথা বলতে বলতে হঠাৎ করে কাবিরের চোখ পড়ে গেল প্রীতিশার পান পাতার ন্যায় মুখটায়। ব্যাস, প্রীতিশা জিতে গেল আর কাবির হারলো। কাবির দীর্ঘশ্বাস ফেলে বলেই ফেললো, আজ বহুত জ্বালাইছো তুমি। এভাবে কোনোদিন কেউ আমারে জ্বালায় নাই। প্রীতিশা একগাল হেসে উত্তর দিল, আমিও এভাবে কারো কাছে বায়না করিনি, আর কখনো মেলাতেও আসিনি কারো সঙ্গে, তুমি এই প্রথম। কাবির একটু অবাক, একটু আগ্রহী হয়ে বলল, কোনোদিন মেলাতে যাও নাই মানে? হাঁটতে হাঁটতে প্রীতিশার কণ্ঠ হঠাৎ ম্লান হয়ে এলো। বলতে লাগলো, আমি আসলে বাইরের জগতের সঙ্গে খুব একটা পরিচিত নই। কাজ ছাড়া জীবনের বেশিরভাগ সময় পড়াশোনায় মাঝে আবদ্ধ হয়ে থেকেছে। মাথার ভেতর একটাই কথা গেঁথে ছিল, পড়াশোনা করো আর নিজের জায়গা শক্ত করো। বাইরের জীবন চেনা বলতে নিজের খরচ চালাতে পার্ট টাইম কাজ করেছি, প্রয়োজনে ঘরোয়া কেনাকাটা, এইতটুকুই। ভাইয়া শিখিয়েছিল এসব আমাকে, কারণ আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা হয়, তখন ভাইয়া ছাড়া আমার রক্তের কেউ থাকবে না এই পৃথিবীতে। তখন আমার কি হবে? কাবির থমকে গেল, অপলক তাকিয়ে রইল প্রীতিশার দিকে। কথাগুলো মাঝে যে অকথ্য ব্যথা লুকিয়ে আছে সেটা তার অচেনা নয়। এই অন্তর্গত ক্ষতচিহ্নগুলো কাবিরের নিজের ভেতরেও বহুদিন ধরে বয়ে বেড়াচ্ছে। কাবির ধ্যানভঙ্গ হয়ে সঞ্চিত ফেরে কারো উপস্থিতি কণ্ঠে ভাইজান ডাক শুনে পেছন ফিরে তাকালো। কাবির তার সঙ্গে প্রীতিশাও তাকায়। চোখের সামনে তা দাঁড়িয়ে কায়রা, বেশ গুরুতর ভঙ্গিমায়, যেন গোপন কিছু ধরে ফেলেছে। তাই ছোট ছোট কৌতূহল নজরে সে কখনো কাবিরকে দেখছে, আবার কখনো কাবিরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। হঠাৎ কোমরে হাত রেখে দুষ্ট হাসি হেসে বলে উঠল, ওহে ওহে, তাহলে বড় ভাইজান ঠিকই বলেছিল। কাবির সেসবে পাত্তা না দিয়ে সন্দিহান নজরে ব্রু কুঁচকে একপাশ তাকিয়ে বলল, তুই এখানে কি করস? একা একা মেলা এসছস নাকি?
কায়রা চোখ ফাঁকিয়ে বলে, একা? কখনোই না, আমার বড় বড় দামড়া দুই ভাই জীবনে আমাকে একা ছাড়বে? রিল্যাক্স, বান্ধবীদের সঙ্গে এসেছি। তাই হলে তোর বান্ধবী কই? কায়রা হাতের ইশারায় পাশের দোকানের দিকে তাকিয়ে দেয় নিজের কয়েকজন বান্ধবীদের। হঠাৎ কিছু মনে পড়তেই বোল ফাল্টে বলে, এক মিনিট, তুমি আমাকে জেরা করছো কেন ভাইজান? জেরা তো আমি করব তোমাকে। কাবির হো হো করে হেসে ওঠে। আর প্রীতিশাও, সে তখনও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। তবে ভাইজান ডাক্তার শুনে বুঝে যায় মেয়েটি কাবিরের বোন। কায়রায় গিয়ে এসে প্রীতিশিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, তারপর মুচকে হেসে বলল, ভাইজান এই মেয়ের বয়স কত? কেন জানি পিচ্ছি লাগছে। সত্যি সত্যি এ আমার ভাবি তো? এক্সকিউজ মি আপু বলে গলা খাঁকড়ি দেয় প্রীতিশা। সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে, আমার বয়স 19 বছর 11 মাস, আমি কিন্তু একদম পিচ্ছি নই। কায়রা আলতো হেসে বলে, কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। এদিকে কাবিরের চোখ কপালে, এত ছোট, সে তো ভেবেছিল মেয়েটির বয়স অন্তত 21-22 হবে। এদিকে কায়রা হাসি মুখ চোখ টিপে বলল, সমস্যা নেই ভাবি, আমার পছন্দ হয়েছে। প্রীতিদা অপ্রস্তুত হয়ে পড়ে, লজ্জায় চোখ মাটিতে নামিয়ে নেয়। কাবির বিরক্ত গলায় বলে, আরে কিসের ভাবি ডাবি, চুপ কর তো। আর তুমি সত্যি এত ছোট? আমার তো দেখাই লাগে না। এত ছোট ছোট করছো কেন? প্রীতিশা গম্ভীর গলায় বলে, আমার বান্ধবীদের কেউ কেউ তো বাচ্চার মা পর্যন্ত হয়ে গেছে। কাবির দু হাত তুলে আত্মসমর্পণ করে, এসবে আমি নেই ভাই, এখন মশকরা রাখো তোরা। এরপর প্রীতিশার দিকে তাকিয়ে বলে, অনেক করা হয়েছে, এখন আসো রিক্সায় উঠাইয়া দিই, আমিও বাড়িতে যাবো। তারপর কায়রার দিকে তাকিয়ে কড়া স্বরে বলে, আর শোনো কায়রা, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি। তোর বান্ধবীরা না থাকলে আমি বাসায় দিয়া যাইতাম। হ্যাঁ ভাইজান, এখনই বের হব, লেট করব না। এরপর কায়রা প্রীতিশার দিকে ঘুরে মুচকি হেসে বলে, আরে ভাবি, ফোন নাম্বারটা দিয়ে যাও, মাঝে মধ্যে ফোন টোন দিব তো। এসব কি শুরু করছো? কাবির মাথায় হাত তুলে বলে, সানগ্লাস কপালে উঠিয়ে বলে। কায়রা কাবিরকে বলে, তুমি চুপ থাকো তো ভাইজান। প্রতিশা পরক্ষণে হেসে কায়রাকে বলে, নাম্বার সেভ করো বলছি। নাম্বার সেভ করে কায়রা ঘুরে চলে যেতে যাবে, ঠিক তখনই এক শক্তপোক্ত চড়া বুকের সঙ্গে ধাক্কা লেগে পিছলে পড়ে যেতে নিলে মুহূর্তে এক বলিষ্ঠ বাহু তাকে আগলে ধরে ভয়ে কায়রা চোখ বন্ধ করে খিচকে ফেলে। একটু ধাতস্থ হয়ে চোখ বন্ধ রেখে বলে, আমার কোমরে ব্যথা পাচ্ছি না কেন? এতক্ষণ তো ভেঙে যাওয়ার কথা। গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে কেউ বলে, পড়লে তো ব্যথা পাবে ইডিয়েট। দমক খেয়ে কায়রা ছিটকে তাড়াতাড়ি সরে দাঁড়ায়। চোখ খুলতে সামনে পিশানকে দেখে। মুহূর্তে ঠোঁটে এক চিলতে হাসি দেখলে খেলে যায় কায়রার। পুরো দৃশ্যটাই যেন সিনেমার মতো লাগলো তার কাছে। ভাবনার মাঝে পিশান তেজি স্বরে বলে, যেখানে যাও জ্বরে নিয়ে আসো কেন? স্বাভাবিক থাকতে পারো না কোথাও? কায়রা তার বোকামি বুঝতে পেরে বলে, এক্সট্রিমলি সরি স্যার। এরই মাঝে পিশান প্রীতিশাকে মেলায় দেখে অবাক চোখে তাকিয়ে বলে, তুই মেলায় এসেছিস? কই, আমাকে বলিসনি তো। প্রীতিশা থমকে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। ভাগ্য ভালো কাবে তখন আশেপাশে নেই, প্রকৃতির ডাকে কোথাও গিয়েছে। কিন্তু প্রীতিশা কি বলে সামাল দেবে বুঝতে পারছিল না। এদিকে ওদিকে তাকাচ্ছিল বয়ের চোটে। কোনো মধ্যে আমতা আমতা করে বলতে চেষ্টা করলো, ও আসলে ভাইয়া, হয়েছে কি আমি। কায়রা বুঝলো পিশান স্যারের বোন এই প্রীতিশা। অবাক হলো প্রচুর, তবে সেসব নিয়ে না ভেবে পরিস্থিতি বুঝে গিয়ে এসে বলে, পিসিসা আমার ফ্রেন্ড হয় স্যার, ও আমার সাথে এসেছে তাই না? পিসিসা তাড়াতাড়ি মাথা নাড়ায়। কায়রা ভদ্রভাবে বলে, ঠিক আছে স্যার, তাহলে এবার আমরা আসি, আসসালামু আলাইকুম। বিশান সংক্ষেপে মাথা নেড়ে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। বিশান চোখের চশমাটা ঠিক করে বলে, আমাকে বললেই তো নিয়ে আসতাম। আচ্ছা চল বাড়ি যাই। প্রিবান আজ জোর করেছিল, বলল মেলায় শেষ দিন, আজ নিয়ে যেতে হবে, তাই ওকে নিয়ে এসেছি। মেয়েটা তো পায়ের জন্য আসতে পারলো না। প্রীতিশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রিয়ার সঙ্গে আসার প্ল্যান ছিল। যাই হোক, প্রিব কোথায়? ঠিক তখনই স্ট্রিট ফুডের প্যাকেট হাতে প্রিবান এসে হাসি মুখে বলে, মনি, তুমিও এসেছো এখানে? হ্যাঁ চলো বাসায় যাই, সন্ধ্যা হলে বলে। আর হাতে এগুলাই কি? প্রিবান বলে, আপুর জন্য তোমার জন্য স্ট্রিট ফুড কিনেছে, আমি তো খেয়ে এসেছি, বিভিন্ন আইটেম, এত টেস্টি এগুলো। প্রীতিশা অল্প হাসলো, আর কোনো কথা না বলে প্রীতিশার আর প্রিবানকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়, গাড়ি স্টার্ট দেয়। তাছাড়া মেয়েটাও বাসায় একা রয়েছে, বেশি দেরি করা ঠিক হবে না। সন্ধ্যার আগে কায়রা বাসায় ফিরে এলো যথারীতি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর এক মুহূর্ত দেরি না করে ঢুকে পড়লো কায়েসির ঘরে। বুকের ভেতর জমে থাকা কথাগুলো সব সময়ের মতো ভাবির কাছে না উগড়ে দিলে তার শান্তি নেই। তাই ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, ভাবি, ভাবি কোথায় তুমি? কায়েসি তখন নিঃশব্দে কাপড় ভাঁজ করছিল। কায়ানকে মাত্রই ঘুম পাড়িয়েছে সে। কায়রা চিৎকার ধ্যান ভাঙতে সে নরম ধমক দিয়ে বলে, আরে কি হয়েছে, আস্তে কথা বলো। কায়ান তো মাত্র ঘুমালো। কায়রা একগাল হেসে বলল, তাহলে আমার রুমে আসো কুইক।
মাথা নেড়ে সম্মতি জানালো কায়েসি। কায়রার ঘরে গিয়ে দুজন বারান্দায় বসলো। কায়রা মুখ খুলতে যাবে তার আগে কায়েসি ডিমানে গা এলিয়ে বলল, সব শুনবো, তার আগে তেলের বোতলটা নিয়ে এসো, তেল দিতে দিতে গল্প শোনা যাবে। যাও। কায়রা বেধাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল ভাবির দিকে। আর কিসের তেল ভাবি, এমন করছো কেন? আমি তেল দেবো না? তেল দিলে কেমন দেখায় জানো? কথাটা বলে নাক মুখ কুঁচকে ফেললো সে। কায়েসি হেসে বলে উঠলো, ভঙ্গিমা বলল, তোমার চুল দেখেছো? দিন দিন গোড়ার লেজের মতো রং ধরেছে। আর কথা নয়, গিয়ে নিয়ে এসো। আর তর্ক না করে কায়রা তেলের বোতল নিয়ে এলো। কায়রা মেঝেতে বসতেই কায়রি তার লম্বা চুলের রাবার ব্যান্ড খুলে তেল ঢেলে দিতে শুরু করলো। আঙ্গুলের ছোঁয়ায় আলতো ম্যাসাজ করলো। মাথায় এরকম হালকা ম্যাসাজ পেতে কায়রা চোখ আপনা আপনি বুঝে এলো। কি বলতে এসেছে সব ভুলে গিয়ে আরামে ঢেউয়ে ভেসে গেল সে। এত সুন্দর লম্বা চুলে যত্ন নাও না কেন? এভাবে তেল লাগালে দেখবে কত আরাম লাগে। মাথা ব্যথা, বাড়ি সব একেবারে উদা হয়ে যাবে। চোখ বুজে কায়রা ফিসফিস করে বলল, হ্যাঁ ভাবি, এবার সিরিয়াসলি খুব আরাম লাগছে। কায়েসি আলতো করে তেল দিতে দিতে বলল, এবার বলো কি যেন বলতে চেয়েছিলে। তখন তো ছুটে আসলে। কায়রা চোখ খুলে হালকা নড়ে চড়ে বসলো। আর হ্যাঁ, জানো আজ কি হয়েছে? আজ পিশান স্যারের সঙ্গে দেখা হয়েছিল। কায়েসি স্বাভাবিক ভঙ্গিতে বলল, তা তো তোমার দেখা রোজই হয়। কায়রা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে আপত্তি জানান। উচ্ছ্বসিত হয়ে বলতে লাগে, আরে না না, পুরোটা শোনো আগে। স্যারের একটা বোন আছে, যদিও আমি জানতাম না তার সঙ্গে কাপের ভাইয়ের কিছু মিচু চলছে। আজ মেলায় দুজনকে হাতে নাতে ধরেছি। কায়েসি না বুঝতে পেরে বিস্ময়ের ব্রু কুঁচকে পড়ল। কিছু মিছু মানে? কায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওহ বাপি, কিছু মিছু মানে প্রেম। প্রেম, একেবারে খাঁটি প্রেম, বুঝেছ? কায়েসি হঠাৎ তেল দেওয়া বন্ধ করে দিল। কাবির প্রেম করছে? অবিশ্বাস্য। কায়রা হেসে উঠল। আমারও প্রথমে তাই লেগেছিল, তবে মেয়েটাকে দেখতে বেশ ভালোই মানাবে দুজনকে। কায়েসি একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা, এই প্রেমে সফল হওয়ার চান্স কতটা বলো তো? কোনো প্রফেসর কি সহজে তার বোনকে এমন ছন্নছাড়া ব্যাপারা ছেলের হাতে তুলে দেবে? কায়রা অবাক চোখে তাকালো। এসব কি বলছো ভাবি? আমার ছোট ভাইজান কোন দিক দিয়ে খারাপ? কায়েসি হেসে নরম স্বরে বলল, আমি খারাপ বলিনি। কথার মানে ভুল বুঝো না, আমি শুধু বাস্তবতার কথা বললাম। তুমিও একটু লজিক দিয়ে ভেবে দেখো তো। কায়রা হঠাৎ উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে কায়েসির দিকে তাকিয়ে চোখে মুখে একরাশ আত্মবিশ্বাস নিয়ে বলল, আমার ছোট ভাইজানকে আমি চিনি। তার নিন্দিতাই বলতে পারি, যদি সে সত্যি ভালোবাসে তাহলে যে কোনো মূল্যে ভাবিকে নিজের করে ছাড়বে। কায়েসি তেলের বোতলটা পাশে সরিয়ে রেখে তাচ্ছিল্যে হাসি হাসলো। কিছুটা হ্যাজ্ঞান করে বলল, কি করবে সে? না মানলে তোমার বড় ভাইয়ের মতো তুলে নিয়ে আসবে নাকি? কায়রা মাথা নেড়ে মুচকে হাসলো। এরপর দৃঢ় মনোবলের সহিত বলল, উফ, দুটো কাহিনী এক করে ফেলো না তো। তোমার মতো ছিল না, তোমার মত ছিল না, তাই বড় ভাইজান তুলে নিয়ে এসেছিল। কিন্তু ছোট ভাবির তো মত আছে, তাই বা সবাইকে মানিয়ে ভাবিকে নিয়ে আসবে আমার ছোট ভাইজান, যদি আমি ভুল না করে থাকি। কায়েসি কথার পিঠে দীর্ঘশ্বাস ফেলে আলতো স্বরে বলল, তারপর নিরেট স্বরে বলল, তোমার কথারই জয় হোক, ভাগ্য যেন তার পক্ষেই থাকে। বিশ্বাস করো, আমিও এটা চাই। পিথিসা বাড়িতেই ফিরে কাবিরকে আগে ফোন করলো। শান্ত গলা জানিয়ে দিল সে ভাইয়ের সাথেই ফিরেছে, একদম সেফলি। কাবির ওপাশে নিশ্চুপ হয়ে শুনল। হঠাৎ না বলে চলে আসায় কাবির যে চিন্তা করেছে সেটা পিথিসা টের পেল ঠিকই, কিন্তু কাবিরের গলায় তার ছিটে ফোটাও প্রকাশ নেই। খুব সংক্ষেপে শুধু বলল, আচ্ছা, রাইখা দাও এখন। ফোনটা কেটে যেতে পিথিসার বুকের ভেতরটা কেমন জমাট হয়ে গেল। আবারও সে পুরনো হতাশা। কাবিরকে আদৌ কখনো অনুভূতির কথা বলবে, নাকি সবসময় এলোমেলো উদাসীনতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখবে? অপ্রকাশিত অধরা হয়ে এসব ভাবনার মাঝে হঠাৎ ফোন বেজে উঠল। ফোন করেছে কায়রা। কায়রা ফোন করে জানিয়ে দিয়েছে কালকে দেখা করতে ভার্সিটিতে। পরের দিন ক্যান্টিনে ঠিক সময়ে এসে বসেছিল প্রীতিশা। পাশে তার বান্ধবী ইশরাত। কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিল দুজন। কফির কাপে চুমুক দিতে দিতে প্রীতিশা জিজ্ঞেস করলো, ইশরাত, পড়াশোনার অবস্থা কেমন তোর? ঈশা চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। হতাশার সুরে বলল, খুব বাজে রে, বলার মতো কিছুই নেই। প্রীতিশা হালকা হেসে বলল, আরে দূর, এদিক থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করলে দেখবি এমনি সব কাভার হয়ে গেছে। ঈশা শুধু মাথা নাড়ায় সায় দিল। ঠিক তখনই কায়রা এসে হাজির। প্রীতিশার পাশে চেয়ারটাতের কাছে এসে বসে বলল, একটু কষ্ট দিয়ে ফেললাম তোমায়? আরে না আপু, একদমই না। প্রীতিশা হন্তদন্ত হয়ে দ্রুত বলল। কায়রা ব্যাগ খুলে খুব যত্ন করে একটা টিফিন কারি বের করলো। সেটা প্রীতিশার হাতে দিয়ে অনুনয়ের সুরে বলল, এটা বাসায় গিয়ে স্যারকে খাওয়াবে আর বাচ্চাদেরও দিও, অনেকগুলো আছে এতে। এখানে পিঠে ফুলি আর পায়েস আছে, জীবনের প্রথমবার এত কষ্ট করে বানিয়েছি। সে বলে উঠে, আর হ্যাঁ, তুমি বলবে এটা তুমি বানিয়েছো, আমার কথা ভুলেও বলবে না কিন্তু। প্রীতিশা ভ্রু কুঁচকে ফেললো। একটু অদ্ভুত লাগলো এটা শুনে যে তার ভাইয়ের জন্য কেন খাবার বানিয়ে নিয়ে আসবে। বিষয়টা অদ্ভুত লাগার মতোই, তবে মুখে তা প্রকাশ না করে স্বাভাবিক হয়ে বলল,
আপু তুমি কষ্ট করে বানিয়েছো, যখন তুমিই দিও, আমি কেন? কায়রা মলিন একটা হাসি হাসলো, চোখে মুখে অমুদ্রিত কষ্টের ছাপ। বলল, আমি দিতে পারলে তো নিজেই দিতাম, সে তো আমাকে দু চোখে দেখতে পারে না। আমি দিলে খাবারটা খাওয়া তো দূর ছুঁড়ে ফেলতে পারে, আমি নিশ্চিত। প্রীতিশা অবাক হয়ে বলল, না না, এমনটা কেন করবে ভাইয়া? আমার ভাইয়া অতটাও রাগী নয়। কায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে অনেক গল্প, পরে না হয় বলবো। আমার সুইট কিউট ভাবি এতটুকু করে দিতে পারো প্লিজ? ভাবি শব্দটা কানে যেতে প্রীতিশার গাল দুটো আচমকা লাল হয়ে উঠল। অজান্তে সে গলে গেল এমন আদুরে স্বরে। তাই আর আপত্তি না করে মৃদু হেসে বলল, ঠিক আছে, বাসায় গিয়েই দিব। কায়রার মুখ উজ্জ্বল হয়ে উঠল, উচ্ছ্বসিত হয়ে বলল, থ্যাংক ইউ, আমার ক্লাস আছে, এখন যাই, বাই ভাবি। শেষের কথাটা সুর টেনে বলে ফ্লাইং কিস দিয়ে চলে গেল কায়রা। আর প্রীতিশাও মাথা নেড়ে সম্মতি জানালো সে বাড়িতে গিয়ে তার ভাইকে দেবে। কায়রা জ্বলে যেতে ইশরাত কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তোকে ভাবি বললো কেন? এ আপুকে তো আমি চিনি, আমাদের সিনিয়র হয়। প্রীতিশা লাজুক স্বরে চোখ নামিয়ে বলল, ওই আপুর ভাই আর আমি পরিচিত, তাই আর কি। ইশরাত মুচকি হেসে বলল, ও এই ব্যাপার, বুঝি বুঝি, সবই বুঝি। প্রীতিশা ইশরাতের হাতে মৃদুকা চাপড় দিয়ে নিজের মুখ দু হাতে ঢেকে লাজুক স্বরে বলল, আরে যা তো, কি না কি ভাবছিস, লজ্জা লাগে তো। কায়রা গতকাল বাড়ি ফিরেনি, রাতটা বাড়ির বাইরে কাটিয়েছে। এই অস্বাভাবিক ঘটনাটাই কায়েসির বুকের ভেতর অজানা শঙ্কার ঢেউ তুলেছিল। হ্যাঁ, অস্বাভাবিকই তো, কারণ যত কাজের চাপে থাকুক না কেন, কায়রা কখনো বাইরে রাত কাটায় না। শত কাজ শেষে রাতে বাড়ির পথে ফেরে সে, কিন্তু আর সবকিছু যেন ব্যতিক্রম। ফোন করতে গিয়েও করা হয়নি আর। কায়েসি জানে ফোন করলে কায়রা নিশ্চয়ই মজা নেবে বিষয়টা নিয়ে, সেসব ভেবে আর ফোন করা হয়নি। এসবের জন্য কাল রাতে ঘুমও হয়নি কায়েসির। কাল রাত থেকে শুধু নীরবে কায়াবের ফেরার অপেক্ষা করতে থাকে সে। সকালে দায়িত্বগুলো কায়েসি যথারীতি সামলে নিয়েছে। কায়ানকে সকালে খাবার খাইয়ে খেলনায় সরঞ্জাম দিয়ে বসিয়ে দিয়েছে মাদুরের উপর। শিশুরা ছোট দুনিয়ায় তখন শুধু রঙিন খেলনার কল্পনা রাজ্য নিয়ে, বাইরের কোনো উদ্বেগ সেখানে ঢোকার পথ পায়নি। হঠাৎ সদর দরজার শব্দ হলো। দরজাটা কানা যেতেই কায়েসি প্রায় দৌড়ে নিচে নেমে এলো। দরজা খুলতে দেখে গেল কায়াবকে। তার চোখ মুখ গভীর ক্লান্ত ছাপ। রাতে ঘুম হয়নি আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। কায়েসিও বুঝলো তার মনে সন্দেহের দানা বাঁধলো। তাই ক্লান্তি দেখার অবকাশ না পেয়ে কায়েসি মনে জমে থাকা প্রশ্নগুলো একসাথে উগরে বেরিয়ে এলো। ক্ষুব্ধ হয়ে বলতে লাগলো, কাল সারা রাত কোথায় ছিলেন আপনি? বাসায় আসেননি কেন? আজ দুপুর গড়িয়ে যাচ্ছিল আর আপনি এখন? কথাগুলো শেষ হওয়ার আগে কায়রা তর্জনী আঙুল তুলে কায়েসির ঠোঁট চেপে ধরে সে স্পর্শে সমস্ত অভিযোগের শব্দ থেমে গেল। কায়েসিও বুক কুঁচকে নিল। কায়রা ক্লান্ত কণ্ঠে সে বলল, একটু পরে কথা বলি, এখন ভীষণ ক্লান্ত আমি, আগে একটু ঘুমাতে দাও, আমি রুমে যাচ্ছি। এই কথা বলে কায়রা ধীরে ধীরে সিঁড়ি ধাপ পেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। কিন্তু কায়েসি সহজে ছাড়বার পাত্রী নয়। উত্তর না পাওয়া পর্যন্ত তার জেদ থামে না। তার প্রশ্নের উত্তর চাই। তাই কায়রার পিছু পিছু সেও সিঁড়ি বেয়ে উঠে আসে। ঘরে ঢুকে কায়েসির চোখে পড়ে আরেক দফা অস্বাভাবিক দৃশ্য। বাইরে পাঞ্জাবিটা না খুলে আয়েশি ভঙ্গিতে বিছানায় শুয়ে আছে কায়রা, জুতোটা পর্যন্ত খোলেনি। এমনটা সে কখনো করে না, কারণ কায়েসি এসব অপছন্দ করে, এ কথা কায়রা ভালো করে জানে। আজ যেন সবকিছু নিয়ম ভেঙে চলেছে। এ অনিয়ম কায়েসির মাথার ভেতর রাগটাকে আরো উচ্ছে দিল। রাগ যেন তরতর করে বেড়েই চলেছে। সে কায়রাবকে পাশে বসে চেঁচিয়ে উঠল, এখন ঘুমাতে পারবেন না আপনি? উঠুন বলছে, আগে আমার সব প্রশ্নের উত্তর দিন। চেঁচামেচি কায়রাবের বন্ধ চোখ খোলে। ভ্রু কুঁচকে বিরক্তের সঙ্গে উঠে বলে, এসব কি শুরু করেছো কায়েসি? এসব দেখে এসে থেকে দেখছি। বললাম তো আমি খুব ক্লান্ত। কিন্তু কায়েসি থামার মেয়ে নয়। গলার স্বর আরো চড়া হয়ে ওঠে তার। আমি শুরু করেছি, আপনি রাতে বাড়ি ফেরেননি কেন? কি এমন রাজকার্য করে এসেছেন যে আমাকে বলা যাচ্ছে না? সত্যি করে বলুন, কার সঙ্গে রাত কাটিয়ে এসেছেন বলুন। কথাটা শুনে মুহূর্তের জন্য কায়রা মুহূর্তের মধ্যে থমকে যায়। তারপর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে কায়েসির পরীক্ষা করতে বলে, যে মেয়ের সঙ্গে রাত কাটায় না কেন, তাহলে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। কায়েসি চোখ তুলে তাকিয়ে কঠিন স্বরে বলে, আপনি আমার স্বামী, এটা ভুলে যাবেন না। আমার সবকিছু জানার অধিকার আছে। কায়রাবের হাসি আরো গভীর হয়। আমারও তো 4টা বিয়ে করার অধিকার আছে। কায়েসির কণ্ঠ হঠাৎ কেঁপে ওঠে। আহত গলায় বলে, কি? আপনি এমন কথায় কিভাবে বলতে পারলেন? কায়রা ভেসে উঠে উচ্চ স্বরে, আরে রিল্যাক্স, মজা করছিলাম।
এক বউ সামলাতে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, আবার 4 বউ। কায়েসি ভেতুর ভঙ্গিতে বলে, আপনার মুখে আমার মজা মানায় না। কায়রা আবার কিছু না বলে ফোনটা তুলে নেয়। কায়েসির এসবের মানে বুঝতে পেরেছে, তাই আর না জ্বালিয়ে কাউকে কল করে। রিসিভ হতেই কায়রা বলে, কাল রাতে আমরা কি করেছিলাম বলো তো সবুজ। ওপাশ থেকে সবুজ খানিকটা চকিত গলায় বলে, এটা কি অদ্ভুত প্রশ্ন ভাই, যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। কাল আমরা দলে ছেলেপেলেরা মিলে সারা রাত বারবিকিউ পার্টি করেছি, সঙ্গে মাল। এর আগে কায়রা ফোন কেটে দেয়। কায়েসির দিকে তাকিয়ে বলে, শুনেছ, কোনো মেয়ে লোকের কাছে ছিলাম না আমি। আমার সম্পর্কে এত জঘন্য ধারণা এলো কিভাবে তোমার মাথায়? কায়েসি দৃষ্টি নামিয়ে এনে ধীর বলে, রাজনীতিতে ভালো মানুষ খুব কমই থাকে, আর তাদের চরিত্র খুব একটা ভালো থাকে না। কায়রা শান্ত স্বরে বলে, ভালো মানুষ কম থাকে কথাটা ঠিক, কিন্তু সবার নারী দোষ থাকে না। কেউ এক নারীতে আসক্ত থাকে, আমার মতো। এই কথা শুনে কায়েসি উঠে চলে যেতে চাইলে আচমকা কায়রা তার হাত ধরে টেনে আবার নিজের খুব কাছে বসিয়ে নেয়। তারপর এক হাতে জড়িয়ে ধরে চোখ দুটো দুষ্ট হাসি এনে কায়েসির দিকে গভীরভাবে তাকিয়ে বলে, আমার জন্য চিন্তা করেছিলে তাই না কায়েসি? তোমার বুকটা জ্বলছিল স্বামীর চিন্তায়, ঠিক কিনা বলো? কায়েসি দ্রুত নিজেকে ছাড়িয়ে নেয়, এদিক ওদিক তাকিয়ে ছটফট করতে থাকে, তবুও নিজের নাজুকতা গোপন করে বলে, একদমই না। আমার কেন জ্বলবে? অধিকার আছে বলে প্রশ্ন করেছি। বউ আমি আপনার, আর আপনিও বাধ্য উত্তর দিতে। কায়রা দীর্ঘশ্বাস ফেলে নিজের বুকে হাত বোলায়, গলায় জমতে থাকা আক্ষেপ জোরে পড়ে কথায়, কখনো তো মিথ্যে বলতে পারো, কখনো তো মিথ্যেও বলতে পারো। শুধু একবার বললেই পারতে আমি আপনাকে ভালোবাসি, তাই এমন করি। এই মিথ্যাটুকু শুনলেও তৃষ্ণার্ত বুকটা শান্ত হতো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পিতিশা ঘরে ফিরে কায়রার দেওয়া টিফিন বক্সটা আলতো করে রান্নাঘরে টেবিলে রেখে দেয়। ফ্রিজে তোলার প্রয়োজন বোধ করে না, কারণ শীতের দিনে এসব খাবার নষ্ট হওয়ার ভয় নেই। আর একটু পরেই তো পিষান ফিরবে, তখন পিঠেগুলো গরম করে বেড়ে দেওয়া যাবে। এসব ভাবনার মাঝে দরজার শব্দ পায়। পিষান এসে সঙ্গে প্রিবান বরাবরের মতো পিতিশাকে হাই বলে সোজা নিজের ঘরে ঢুকে যায়। পিতিশা মৃদু স্বরে পিষানকে বলে ওঠে, ভাইয়া ফ্রেশ হয়ে টেবিলে বসো। আচ্ছা বলে পিষান ঘরের দিকে যায়। ঠিক কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে টেবিলে বসে পিতিশা একটি প্লেটে পিঠে পুলের পাশে বাটি বড়া পায়েস তুলে দেয়। খাবার দেখে পিষান অবাক হয়ে তাকিয়ে থাকে, এসব কখন বানালে? পিতিশা জিভ দিয়ে ঠোঁট ভিজে একটু ভেবে নেয়, তারপর স্বাভাবিক ভান করে বলে, ওই আর কি, হুট করে ভাবলাম খেয়ে দেখো না। পিঠে পুলি আর পায়েস পিষানের দুর্বলতা, কারণ পিষান আগে ভোজন রসিক মানুষ ছিল। শীত গ্রীষ্ম নির্বিশেষে পিষানের স্ত্রী পৃথা এগুলো বানিয়ে রাখতো শুধু তার স্বামীর পছন্দের কথা ভেবে। একদম পাক্কা গরনে ছিল পৃথা। পিষানের মুখে কিছু বলার আগে সব হাজির করতো সে। পৃথা চলে যাওয়ার পর সে স্বাদ, সেই যত্ন সব যেন হারিয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া আর হয়ে ওঠে না। হঠাৎ পিসিসার কণ্ঠস্বর তার ভাবনার সুতো ছিঁড়ে যায়। কি হলো ভাইয়া, খাচ্ছ না কেন? হ্যাঁ খাচ্ছি, বাচ্চাদেরও ডাক, ওরাও তো এগুলো খুব পছন্দ করে। আমি বরং দিয়ে আসছি ওদের রুমে, তুমি শুরু করো। ওরা গেমস খেলতে বসে গেছে নিশ্চয়। এই বলে পিতিশা বাকি পিঠাগুলো আর পায়েস নিয়ে প্রিহার ঘরে যায়। পিবানও সেখানে এসে আবার খাবার দেখে চোখ মুখ উজ্জ্বল করে তোলে। দুই ভাই বোন মিলে খেতে বসে যায় উচ্ছ্বসিত হয়ে। তাদেরও পিঠে পুলি খুব পছন্দের। অনেকদিন পর পিষান যেন মন ভরে খায়। খাওয়া শেষে অজান্তে ঠোঁটের কোণে একটাই হাসি খেলে যায়। তাই সে পিতিশাকে ডেকে বলে, এটা কি সত্যি তুই বানিয়েছিস? পিতিশা থমকে ভাইয়ের দিকে তাকায়, ভাবলো ধরা পড়ে গেল নাকি, তাই একটু ইতস্তত করে বলে, হ্যাঁ মানে আমি ছাড়া আর। কথার মাঝে পিষান পকেট থেকে 1000 টাকা নোট বের করে এগিয়ে দেয়। একগাল হেসে বলল, সত্যি বলছি, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। তোর হাতের রান্না এত সুস্বাদু হবে কবে হলো বলতো? আর এই টাকাটা রাখ। প্রীতিশা হাসি মুখে টাকাটা নেয়, আর অদ্ভুতভাবে তার ভাইয়ের হাসি মুখটা অনেকদিন পর লক্ষ্য করলো। সচরাচর পিষান হাসে না এমন। তার মানে খাবারটা তার ভাইয়ের সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু মনটা অন্য কথা ভাবলো। আবার মনে মনে ঠিক করে ফেললো, কাল ভার্সিটিতে গিয়ে কায়রার হাতে এই টাকাটা তুলে দেবে। এটা যে আসলেই তার প্রাপ্য। নির্বাচন শেষ। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই শহরের বাতাস বদলে গেল। কায়রাব তাজওয়ার খান 55,000 ভোটে এগিয়েছিল। অবশেষে সে বিজয়ী। খান বাড়িতে বসার ঘরে টিভির পর্দায় ঝলমল করছে ব্রেকিং নিউজ। কায়রা আর কায়সি পাশাপাশি সোফায় বসে দেখছিল। আর কায়সির কোলে কায়ান বসেছিল। কায়রাবকে যতবার টিভির পর্দায় দেখাচ্ছিল ততবার কায়ান বাবা বাবা বলে লাফিয়ে উঠে খুশিতে। আবার কায়রার বুক টিপটিপ করছিল উত্তেজনায়। ফলাফল কি হবে তাই ভেবে। কিছু মুহূর্ত পরেই কায়রাভের বিজয়ের খবর শুনলে সে সোফা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো।
আঙুল গোল করে সিটি বাজাতে বাজাতে কায়ানকে উঁচু করে তুলে ধরে নিয়ে ঘুরতে লাগল। তার চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস যে তার ভাইজান জিতেছে। কিন্তু কায়সী স্বভাবসুলভ নিরুত্তাপ, তার মধ্যে কোনো হম্বিতম্বি নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে যেতে উদ্যত হতেই কায়রা খপ করে কায়সীর হাত ধরে ফেলল। আরে ভাবি, কোথায় যাচ্ছ? সেলিব্রেট করতে হবে তো নাকি? জানি এসব তোমার ভালো লাগবে না, কিন্তু আমার লাগবে। এখন চুপচাপ বসো, নড়বে না একদম। আমি ফ্রিজ থেকে মিষ্টি আনছি। উদ্ধৃতি চিহ্ন। কায়েসী কিছু বলল না। কায়রার জেদ ঠেলতে না পেরে অগত্যা ধীর পায়ে আবার সোফায় বসল। এক পলক টিভির দিকে তাকালো। পর্দায় কায়রাব শুভ্র পাঞ্জাবির ওপর সাদা শাল গায়ে জড়িয়েছে, আর হাসিমুখে হাত নেড়ে মানুষকে অভিবাদন জানাচ্ছে। এসব দেখতে দেখতে কায়সীর মনে হলো, লোকটাকে এখন পাক্কা নেতা লাগছে, না সে তো আর নেতা নয়। এমপি হয়ে গেছে। হেডলাইন, ব্রেকিং নিউজ সবখানেই শুধু তার নাম জপছে সবাই। কায়রা ফিরে আসার আগ পর্যন্ত কায়সীর দৃষ্টি সেই পর্দার ওপারে কায়রাভের উপরই আটকে রইল। আশ্চর্য, সামনাসামনি নিজ ইচ্ছায় লোকটাকে কখনো এমন করে দেখার আগ্রহ জাগেনি তার। ভাবনার ফাঁকে কায়রা এসে মুখের সামনে মিষ্টি ধরল। বলল, নাও, হা করো। কায়সী হা করতেই কায়রা পুরো মিষ্টি মুখে গুজে দিল। তারপর নিজেও খেল একটা মিষ্টি। কায়সীর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে মুচকি হেসে বলল, তো বলুন ম্যাডাম, এমপির বউ হয়ে অনুভূতি কেমন? কায়সী মেকি হাসি হেসে উত্তর দিল, অনুভূতি শূন্য। কায়রা চোখ ছোট করে তাকালো। তুমি তো বলেছিলে ভাবি, সব ঠিক করে নেবে, চেষ্টা করবে। তাহলে এসব কি কথা? উদ্ধৃতি চিহ্ন। কায়সী ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। চেষ্টা তো করছি। তাই তোমার ভাইয়ের সাথে গত দুদিন ধরে স্বাভাবিক কথাবার্তা বলছি, ঝগড়া করিনি এখনো। আর কি করতে বলো? উদ্ধৃতি চিহ্ন। কায়রা হেসে ফেলল। সেই হাসির মানে কায়সীকে কোনো কিশোরীর চেয়ে কম লাগলো না তার কাছে। যেন অনেক বড় কিছু করে ফেলেছে সে এমনভাবে কথা বলল। কায়রা বলে, করতে তো অনেক কিছুই হবে, ভাবি। এক কাজ করো, আজ একজন ভালো বউয়ের দায়িত্ব পালন করো। উদ্ধৃতি চিহ্ন। কায়সী ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতেই কায়রা মিষ্টির বাক্সটা তার হাতে ধরিয়ে দিল। এইটা রাখো। ভাইজান আসলে তুমি নিজ হাতে তাকে বিজয়ের মিষ্টি খাইয়ে দেবে। কায়সী সরাসরি বলল, তুমি খাইয়ে দিও। আমি পারবো না। রাজনীতিই আমার অপছন্দ, তার ওপর সেই বিজয়ের মিষ্টি। না, আমি পারবো না। কায়রার রাগ হলো এবার। এত হঠকারিতা মানতে পারবে না সে। তাই দাঁতে দাঁত চেপে বলল, এই জন্যই তোমাদের সম্পর্ক কোনোদিন ঠিক হবে না। আমার ভাইজান 10 পা এগোলেও তুমি 1 পা বাড়াও না। সম্পর্কটাকে একা আর কত টানবে সে? এখনো সেই সো কল্ড অতীত নিয়ে পড়ে আছো। থাকো, আর কিছু বলবো না তোমাকে। থাকো তোমরা যেমন আছো, আমার কি? উদ্ধৃতি চিহ্ন। এই বলে রেগেমেগে নিজের ঘরে ঢুকে পড়ল কায়রা। আর কায়সী, মিষ্টির বাক্স হাতে অপলক দৃষ্টিতে শূন্যতার দিকে তাকিয়ে রইল। ওদিকে আলতাফ মির্জা আবারও হারল হাঁটুর বয়সী এক ছেলের কাছে। আবার আলতাফের চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। মনে মনে বদলার নকশা এঁকে সে দলবল নিয়ে স্থান ত্যাগ করল। আর কায়রাভের দলে উচ্ছ্বাসের ঢেউ। 3-4টা গাড়ি, 10-15টা বাইক নিয়ে রাস্তায় নামল সবাই। সব মিলিয়ে বিজয় মিছিল চলছিল। কায়রাভও তাদের সঙ্গে বিজয়ের আনন্দে যোগ দিল। হাসিমুখে মানুষের দিকে হাত নাড়িয়ে এগিয়ে যেতে লাগল। তাকে বড্ড স্নিগ্ধ লাগছিল, কারণ শুভ্র পাঞ্জাবির সাদা শাল জড়ানো। আর মুখভরা আত্মবিশ্বাসের ছাপ। চক্র ঘুরে গাড়ি থামাতে বলল কায়রাভ। গাড়ি থেকে নেমে দলের উদ্দেশ্যে বলল, তোরা মজামাস্তি কর, তবে সামলে। আমি এখন বাড়িতে যাব। আর এই টাকাটা রাখো। ওয়ালেট থেকে মুঠোভর্তি 1000 টাকার নোট এগিয়ে দিতেই দলের এক ছেলে বলল, লাগবো না ভাই, আমাগো যা আছে, এতেই চইলা যাব। কায়রাভ জোর করেই হাতে টাকা গুজে দিয়ে বলল, বেশি কথা বলিস না, তোরা আমার জন্য অনেক খাটিস। মূলত তোরা না থাকলে এই কায়রাভ কিছুই না। তোদের নিজের ভাইয়ের চেয়ে কম কিছু ভাবিনি কোনোদিন। এখন কথা না বলে রাখো টাকাটা। উদ্ধৃতি চিহ্ন। যাওয়ার আগে সবুজের উদ্দেশ্যে বলল, আর সবুজ শোন। সবুজ বলল, জি ভাই, কন। উদ্ধৃতি চিহ্ন। কায়রাভ বলে, কাল পোলাপান নিয়ে পার্টি অফিসে থাকবি সকালে। কাল সভা আছে, এলাকাভিত্তিক কিছু ইউনিটের কাজ দেখতে হবে। আর আলতাফের ব্যাপারটা পরে দেখছি। একটু গুছিয়ে বসি আগে, ওদের রয়েসয়ে ধরব। উদ্ধৃতি চিহ্ন। শেষের কথায় ক্রূর হাসল কায়রাভ। সবুজসহ বাকি সদস্যরা বুঝে গেল কি হবে বা হতে পারে। এরপর আর কেউ কোনো কথা বলল না। কায়রাভ নিজের গাড়িতে উঠল আর খান বাড়ির দিকে রওনা দিল জয়ের উল্লাস আর অদৃশ্য ভার দুটোই বুকে নিয়ে। বাড়িতে পৌঁছে কায়রাভ দেখে বেজমেন্টে কেউ নেই। নিস্তব্ধতার ভেতর এক কোণে একা বসে আছে কায়ান। খেলনা গাড়িগুলোকে সারিবদ্ধ করে আপন মনে খেলছে সে দিনদুনিয়া ভুলে। কায়রাভকে দেখামাত্রই কায়ানের চোখ দুটো ঝলমল করে উঠল।
আর এক মুহূর্ত দেরি না করে কায়রাব এগিয়ে গিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। বাবার গলায় ছোট্ট হাত জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে কায়ান বলে উঠল, বাবা, আজকে তোমাকে দেখছি টিভিতে। কায়রাব আদর করে কায়ানের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে হেসে বলল, তাই নাকি আব্বা, টিভিতে আমাকে দেখেছ? হুম, মাথা নেড়ে গর্বের সঙ্গে উত্তর দেয় কায়ান। কায়রাব হাসতে স্বরে জানতে চায়, আপনার মা কোথায়? রান্না শেষ করে ঘরে চলে গেছে। কায়রাব মৃদু হেসে ছেলের কপালে এক চুমু এঁকে দিয়ে বলল, তাহলে আমরাও ঘরে যাই, চলুন। কায়ানকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উপরে উঠে এল কায়রাব। ঘরে ঢুকেই তার চোখে পড়ল কায়সির উপর। বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে সে। শরীরটা নির্জীব, চোখ দুটি মেঝের দিকে স্থির করা। কায়রাব কায়ানকে তার পাশে বসিয়ে দিল খেলনাগুলো দিয়ে। কায়রাবকে দেখামাত্রই কায়সি উঠে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা মিষ্টির বাক্স থেকে একটা মিষ্টি তুলে নিল হাতে। তারপর সেটি কায়রাবের মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, আপনার বিজয়ের মিষ্টি। এটা না খাওয়ালে নাম হবে কায়রার ভাবি খারাপ। উদ্ধৃতি চিহ্ন। কায়রাব সামান্য ভ্রু কুঁচকে দুষ্টু হেসে বলল, বিষ টিস মিশিয়েছ নাকি মিষ্টিতে? না মানে, এত আদর করে খাওয়াচ্ছ তাই। কায়েসি চোখ তুলে তাকালো। ভালো কিছু করলেও যেন তার দোষ। তার ভাইয়ের শয়তানিগুলো কায়রা কোনোদিন দেখবে না। দেখবে শুধু তার ভাবির খুঁত, তার ভাবির দোষ। রাগ চাপা রাখতে না পেরে কটু স্বরে বলে উঠল, হ্যাঁ, মিশিয়েছি বিষ। কায়রাব হেসে তৎক্ষণাৎ কায়েসির হাত থেকে মিষ্টিটা নিয়ে মুখে পুরে নিল। খাওয়া শেষে এক ঢোক পানি গলায় ঢেলে শান্ত কণ্ঠে বলল, তুমি দিলে বিষ আমি সাদরে গ্রহণ করব, কায়েসি। কিন্তু মরার আগে একটা মু চাই। কায়েসি হতবাক হয়ে ততক্ষণাৎ পেছনে সরে যায় এমন কথায়। আর অপলক তাকিয়ে রইল তার দিকে। এসব কি কথা? এ কি নিছক হেয়ালি, নাকি তার প্রতি অবজ্ঞা? অথচ সবার সামনে নিঃশর্ত ভালোবাসার কোনো প্রমাণের অভাব রাখে না সে। কায়রাব কায়েসিকে আর কিছু না বলে কায়ানের দিকে তাকিয়ে বলল, আব্বা, মিষ্টি খাবেন একটা? দেই। উদ্ধৃতি চিহ্ন। কায়ান মাথা নাড়িয়ে খেলতে খেলতে নিষ্পাপ কণ্ঠে বলল, না, খেয়েছি। মা খাইয়ে দিছে। উদ্ধৃতি চিহ্ন। কায়রাব মৃদু হেসে বলল, আচ্ছা। এরপর কায়রাব ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কায়েসি সেখানেই দাঁড়িয়ে রইল, চুপচাপ তবে ভেতরে ভেতরে অস্থির হয়ে। বুকের ভেতর জমে থাকা অস্বস্তিটা আর সহ্য হচ্ছে না। আজ কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। এই নীরবতা, হেয়ালি, এই অব্যক্ত ক্ষোভ, এই সব কিছু মিলিয়ে তার ভালো লাগছে না একদম। সবাই পেয়েছেটা কি তাকে? আজ কথা বলতেই হবে কায়রাবের সাথে। সব বলবে সে। প্রীতিশা টিউশন করিয়ে ফিরছিল। দুপুর গড়িয়ে বিকেল নামছে, রাস্তার ধুলোয় ক্লান্তিটা আরও বাড়ছে। মাঝপথে উঁচু সিমেন্টের ঢিবির ওপর বসে পড়ল সে। হঠাৎ করেই শরীরটা ক্লান্ত লাগছে, যেন কাঁধে অদৃশ্য বোঝার ভার। নিজের জন্য মিনিট সময়ও তার নেই, এই ভাবনাটাই তার বোঝা। চুপচাপ বসে বসে ডান হাতটা তুলে ধরল চোখের সামনে। হাতের তালুর মাঝ বরাবর কাটা, ক্ষতস্থান। কাল রাতে দা দিয়ে সবজি কাটার সময় হাত পিছলে গিয়ে এমনভাবে কেটেছে যে এখনো জ্বালা কমছে না। ব্যথা ঢেকে রাখতে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ঠিক তখনই পাশ থেকে ভেসে এলো পরিচিত একটা গলার স্বর। এনে একা একা বইসা আছো কেন? প্রীতিশা মুখ তুলে তাকালো। কাবির এসেছে। মুহূর্তেই তার মুখের ভাবমূর্তি পাল্টে গেল। ক্লান্তি ঢেকে দিয়ে হালকা হাসি টেনে আনলো ঠোঁটে। ঢিবি থেকে উঠে দাঁড়িয়ে হাসিমুখে বলল, কেমন আছো তুমি? ভালো। হাতে কি হইছে? ব্যান্ডেজ কেন? আবার কোন আকাম করছো? কাবিরের চোখ হাতের দিকেই পড়েছে প্রথমে। প্রীতিশা দ্রুত হাতটা আড়াল করে ফেলল। ও কিছু না, সামান্য কেটে গেছে। তুমি কি কাজ থেকে ফিরছিলে? বাসায় যাবে না? কাবির কপাল থেকে চশমা নামিয়ে শার্টে বুকের কাছটায় গুজল। এরপর হঠাৎ জোর করেই প্রীতিশার হাতটা সামনে টেনে ধরল। উহু, কথা ঘুরাইও না, বেডি। আগে হাত দেখবার দেও। প্রীতিশা চোখ তুলে তাকালো। বড্ড মনোযোগ দিচ্ছিল কাবির প্রীতিশার হাতের দিকে তাকিয়ে। তা দেখে কি ভেবে যেন প্রীতিশা বলল, এই যে হাত ধরেছ, সেটা কোন অধিকারে? খবরদার এড়াবে না কথাটা। উদ্ধৃতি চিহ্ন। এইবার কাবির থামল। চোখে চোখ রেখে সে নিজেও বলল, সম্পর্কের নাম চাইতাছ? কি নাম চাও, প্রেমিকা? প্রীতিশা একটুও দমল না। হুট করেই তার সাহস বেড়ে গেছে আজ। সাহস করেই বলল, না, আমি কারো প্রেমিকা হতে চাই না। বউ হতে চাই। কাবির হাত ছেড়ে দিল। ঠোঁট কামড়ে হেসে বলল, ওইডা বহুত জটিল বিষয়। আমার কিন্তু বিয়া শাদির কোনো প্ল্যান নাই। প্রীতিশা চোখ সরু করে তাকালো। বলল, বিয়ের প্ল্যান করবে কেন? তুমি তো ভণ্ডামি করেই বেশ আছো। তোমার বিয়ের প্রয়োজন কি? উদ্ধৃতি চিহ্ন। কাবির হো হো করে হেসে উঠল। প্রীতিশার বাহুতে জোরে চাপড় দিয়ে বলল, এই তো, ছেমরি। ঠিক চিনছ আমারে। প্রীতিশা হতভম্ব হয়ে রইল। কাবিরের আস্তে চাপড়ও জোরেই লেগেছে প্রীতিশার বাহুতে। রীতিমতো হাত দিয়ে চেপে ধরতে হয়েছিল ব্যথা পাওয়া হাতে।
এই মানুষটাকে কিভাবে শোধরাতে হবে সে নিজেও জানে না, শুধু জানে চেষ্টা না করলে নিজের কাছেই হেরে যাবে সে। তবে মানুষ তো করতেই হবে বুনো ষাঁড়টাকে, সে যেভাবেই হোক। কাবির হঠাৎ গম্ভীর হয়ে বলল, একসময় আমিও বিয়া শাদির স্বপ্ন দেখছিলাম একজনের লগে, তাও বড় ভাইয়ের জোরে। কিন্তু আনফরচুনেটলি সেইটা হয় নাই। এক হিসাবে ভালোই হইছে, সে আমার থেকেও ভালো একজন পাইছে। এখন তারা সুখে থাকলেই হইল। উদ্ধৃতি চিহ্ন। প্রীতিশা অবাক চোখে তাকালো। তোমার কি গার্লফ্রেন্ড ছিল? কই আগে তো কখনো বলনি। উদ্ধৃতি চিহ্ন। ধুর, গার্লফ্রেন্ড টালফ্রেন্ড না, জীবনে প্যারা নেই নাই ওই সব, কারণ লুতুপু তু আমার দ্বারা হইতো না। তবে ভালো লাগা আছিল, সে খুব চাইতো আমারে, তার ভালোবাসার অনুভূতিটা আছিল তীব্র। সেই তীব্র ভালোবাসার মায় পড়ছিলাম, না চাইতেও। প্রীতিশা ব্যথাতুর দৃষ্টিতে তাকায়, চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট। প্রীতিশার চোখে অদ্ভুত যন্ত্রণা কাবির টের পেয়ে বলল, আরে, আগেই পাপু কইরা কাইন্দো না। পুরাডা শুনবা তো, ভালো লাগা আছিল কইছি, ভালোবাসা না। দুইটা কিন্তু আলাদা জিনিস। তাছাড়া, ভালোবাসা থাকলে আমি তারে কখনো ভুলতে পারতাম না। এইডা ফ্যাক্ট। উদ্ধৃতি চিহ্ন। কথা বলতে বলতে তারা হাঁটছিল। প্রীতিশার বুকটা ধীরে ধীরে হালকা হলো। কাবিরের আশ্বস্ত করাই, তবুও কৌতূহল চেপে রাখতে না পেরে সে জিজ্ঞেস করল, মেয়েটা কি খুব সুন্দরী ছিল? আমার থেকেও অনেক সুন্দর? কাবির মুচকি হেসে বলল, সুন্দর, হ, মেলা সুন্দর আছিল। এক্কেরে ধোবত বা সাদা যারে কয়। চোখ মুখ নাক কান সব একেবারে আল্লাহ ঠিকঠাক জায়গায় বসা তারে যত্ন করে পাঠাইছিল, এমন লাগে দেখলে। প্রীতিশা নিজের হাতের দিকে তাকালো। সেও ফর্সা, তবে অত ধোবত বা সাদা নয়। নাকটাও একটু বোচা। ভাবতে ভাবতে অজান্তেই নাকে হাত দিল। সব লক্ষ্য কাবির বলল, কিন্তু আমার অত সুন্দর মেয়া পছন্দ না। আমার পছন্দ ডাগরডুগর চোখ আলা, বোচা না কালা মেয়া। আর এত ফর্সা দিয়া কি হইব? ফর্সা ধুইয়া ধুইয়া পানি খামু? প্রীতিশা এবার হেসে ফেলল, কি, বোচা নাকওয়ালা মেয়ে পছন্দ কেন? কাবির বড্ড গুরুতর ভঙ্গিমায় নাক কুচকে বলল, কারণ কা না কালা মেয়ারা স্বামীর অবাধ্য হয়। এই শুনে হাসতে হাসতে প্রীতিশার চোখ বুজে এলো। প্রীতিশা মুহূর্তেই যেন সব ভুলে বসল। সেই হাসির আড়ালে কাবির তাকিয়ে রইল তার দিকে, প্রীতিশার অগোচরে। সেই মুগ্ধ দৃষ্টির কথা জানল না প্রীতিশা। এই হাসছে মেয়েটা, এখনই প্রীতিশাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে হিসেবে মনে মনে আখ্যায়িত করল কাবির। এই মুহূর্তে, এই হাসিটুকুই তার চোখে সবচেয়ে সুন্দর দৃশ্য। প্রীতিশা তো আর জানে না, কাবিরের চোখে সে কেমন। ছোটখাটো গড়নের মেয়েটা চট করেই যেন কাবিরের হৃদয় ফেরেফুরে ঢুকে পড়ল এবার। এখান থেকে বেরোনোর আর পথ নেই তার। প্রীতিশা হাসির থামিয়ে হালকা স্বরে বলল, হয়েছে চলো, সন্ধ্যা নেমে আসছে। এবার বাড়ি ফেরা দরকার, না হলে লেট হবে বাসায় ফিরতে। কাবির নীরবে মাথা নেড়ে হাঁটা ধরল। পাশে পাশে প্রীতিশাও। রাস্তার আলো তখনও পুরো ফুরায়নি। চারপাশে কেমন এক অস্থির গোধূলি। হঠাৎ করেই প্রীতিশার মাথার ভেতর যেন ঘূর্ণি তুলল। চোখের সামনে ঝাপসা অন্ধকার নেমে এলো মুহূর্তে। কিছু সেকেন্ডের ব্যবধানে সে চারপাশে দেখার ক্ষমতা হারিয়ে ফেলল। মাথায় হাত দিয়ে সামলে নিতে গিয়েও পারল না। পা দুটো শক্তি হারিয়ে ফেলল। পড়ে যাবে ঠিক তখনই কাবিরের বলিষ্ঠ হাত তাকে আঁকড়ে ধরল, শক্ত করে। প্রীতিশা অবচেতনে শরীর ছেড়ে দিয়েছে ততক্ষণে। আকস্মিক ঘটনায় কাবির থমকে প্রীতিশাকে ডাকে, প্রীতি, কি হইল? এই, অসুস্থ তুমি? কথা বেরোল না প্রীতিশার মুখ দিয়ে। হঠাৎ করেই বাকশক্তি যেন কেড়ে নিল অদৃশ্য কিছু। কাবির তাকে ধীরে করে পাশে একটা বেঞ্চের ওপর বসাল আর নিজে হাঁটু গেড়ে মাটিতেই বসল। কয়েক মুহূর্ত কেটে গেল। নিস্তব্ধ, শ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। অবশেষে চেতনা ফিরতেই প্রীতিশা দুর্বল হাসি হেসে বলল, চিন্তা করো না, আমার লো আয়রনের সমস্যা আছে তো, তাই হঠাৎ হঠাৎ এমন মাথা ঘুরে যায়। এখন ঠিক আছি আমি। কাবির প্রীতিশার ব্যাগ থেকেই চুপচাপ পানির বোতল এগিয়ে দিল। প্রীতিশা ছোট ছোট চুমুকে পানি খেল। কাবির কি বলবে বুঝে উঠতে পারল না। ভয়টা তখনও বুকের ভেতর জমে আছে। কিছুক্ষণ আগেও সে ভেবেছিল, এই বুঝি কিছু হয়ে গেল। এখনও নিজের হৃদস্পন্দন কানে বাজছে তার। এত কাছে দাঁড়িয়ে, অথচ শব্দহীনভাবে সে শুধু প্রার্থনা করল, প্রীতিশা যেন সবসময় ঠিক থাকে। কারণ, এখন সে একা নয়। তার সাথে কাবিরও জড়িয়ে।